বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায়, যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন। সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেরে। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় ওটা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না, ছিল না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন 31 দফা আছে, অন্যরাও 31 দফা, 41 দফা, 51 দফা, যত দফা দেওয়ার দেন। কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক, জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে। 6 কোটি লোকের দেশ মিয়ানমার 18 কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে, তাদেরকে আক্রমণাত্মক মনোভাবের যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর। কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কারফিউ বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনী প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের 71 সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে, যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে, তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্যে। আরেকটি কথা, অদ্ভুত এক রাজনৈতিক দল, তারা শুধু যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি। 1971 সালে আমরা তরুণ ছিলাম, যুবক ছিলাম, অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম। 800 কি ছিল, কিভাবে দেশে মানুষ যুদ্ধ করেছে, কিভাবে পতঙ্গের মতো আলোর প্রতি, চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহুতি দেয়, এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছে। আমরা সৃষ্টি করেছে বাংলাদেশ, আপনারা সৃষ্টি করেছেন বাংলাদেশ। এটা অকৃতজ্ঞ জাতি যারা এটা স্মরণ করে না, কিভাবে আমরা জীবন দিয়েছি, কিভাবে রক্ত দিয়েছি, কিভাবে মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে ধেয়ে এসেছে অসংখ্য তরুণের দল। অস্ত্র দেন, যুদ্ধ করব। যুদ্ধ অনেক ভয়াবহ। যুদ্ধে যখন মেশিন গানের গুলি চলে, মাইনফিল্ড পেরিয়ে মেশিন গানে গুলি অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা। কেন করেছে? দেশের স্বাধীনতার জন্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এই উপলব্ধি অনেক রাজনৈতিক দলের নাই, এবং এই উপলব্ধি ধীরে ধীরে এই 50-52 বছরে ধীরে ধীরে এটি অনেক ম্রিয়মাণ হয়ে গিয়েছে। যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয়, এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে? কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে 9 মাসের যুদ্ধে? কখনো না। তারা ছিল, নামগুলো দেখেন যেখানে তারা ছিল, 8 থিয়েটার রোড, 9 সার্কাস অ্যাভিনিউ। থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে, এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল। তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত, গ্রামে গঞ্জের নিরীহ মানুষেরা, আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম, তরুণ ক্যাপ্টেন ছিলাম, কত স্বপ্ন ছিল মনে। আর এই যে ছাত্ররা, এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে।
অবাক হয়ে গেছে যে ছাত্রদের কি স্পিরিট ছিল। আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, স্বাধীনতার সপক্ষ শক্তি। তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি, বাকি সব হলো বিপক্ষ শক্তি। আমরা সব বিপক্ষ শক্তি যারা আওয়ামী লীগ করে না। অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই। তার প্রমাণ তো তাজউদ্দিন আহমদি তার বইতে, তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে। সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সপক্ষ শক্তি তারা গঠন করেছে। সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে ৭২-এর সংবিধান তাদের সংবিধান। এটি মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের দলিল, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে, ভবিষ্যতে করা যাবে, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যে পিআর এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন, পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, এটা বিদেশি কনসেপ্ট। পাকিস্তানে নাই, ভারতে নাই, যুক্তরাজ্যে নাই, যুক্তরাষ্ট্রে নাই, কোথাও নাই। দুই একটা দেশে থাকতে পারে, আরও অনেক দেশে থাকতে পারে যেখানে গণতন্ত্র অন্যরকম, শিক্ষা ব্যবস্থা অন্যরকম, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। ইসরায়েলে আছে এই ধরনের একটি ইয়ে। বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে, যিনি তাদেরকে আপদে বিপদে রক্ষা করবেন, এলাকার উন্নয়ন করবেন। সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেরে। কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনও রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপি তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না, ছিল না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। আমরা রাজনৈতিক দলসমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো, আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন ৩১ দফা আছে, অন্যরাও ৩১ দফা, ৪১ দফা, ৫১ দফা, যত দফা দেওয়ার দেন, কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক। জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে। এই ৫-৬ জন ব্যক্তি, কেউ আমেরিকার থেকে এসেছে, কেউ লন্ডন থেকে এসেছে, তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না। এবং তাদের ২-৪ জনের অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না। বাংলাদেশকে নিয়ে অনেক হেলাফেলা করা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং এই সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে। অনেকেরই পক্ষকেশ, দাড়ি, টুপি, কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করব। আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব, যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে। ৬ কোটি লোকের দেশ মিয়ানমার, ১৮ কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায়। ১১ লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে। তাদেরকে আক্রমণাত্মক মনোভাবের, যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর। কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কারফিউ বলবৎ করবে, এই ধরনের সেনাবাহিনী প্রয়োজন নাই। আমরা মুক্তিযুদ্ধের ৭১ সালের সেই সেনাবাহিনী দেখতে চাই, যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে, যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে, তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য। আমরা সেই ধরনের মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছি। আমরা এখনো জীবিত আছি। পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব, কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, ৭১ জাতি যুদ্ধ করেছে, আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে।
ফ্যাসিবাদের অবসান ঘটাবার জন্য আগামী দিনেও সকল বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের এই জনতা, যেখানে নেতৃত্ব দেবে মুক্তিযুদ্ধের প্রজন্ম। আজকে আমাদের প্রয়োজন ঐক্য। নানান ধরনের কথা, আমরা যারা একসাথে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হয় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমাদের এখানে ফারুক আছে, আলাল আছে, সরওয়ার আছে, এরা তো মন্ত্রী হতে পারতো, এদের জায়গায় নিয়েছি, আমরা দিয়েছি জামাতকে, যে ঠিক আছে বন্ধুপ্রতিম দেশ, তাদের দিয়েছি। আজকে তার প্রতিদানে তারা কি বলছে, দুই সাহেবের একই বিষ, নৌকার ধানের শীষ। এই যে এদেরকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা, তাদের কেন এই ক্ষোভ আমাদের প্রতি? ক্ষোভ হলো কেন জনগণ বিএনপিকে সমর্থন করে? বিএনপি জনপ্রিয় দল, এটা তো আমাদের দোষ না রে ভাই। আমরা 16-17 বছর সংগ্রাম করেছি, বারবার আমরা জেলে গিয়েছি, আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে। আর যেখানে সরকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিরোধী দলকে দমন করেছে, আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে। সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা। আমাদেরও সাবধান হতে হবে। আওয়ামী লীগ যা যা করেছে, আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি, আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না। প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে, সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। আবার ৭১ আমরা ইনশাআল্লাহ ফিরে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ।